আমার নাম মামুনি। আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করতাম। বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে জানতে পারলাম আমার শ্বশুর নাকি চোখে অন্ধ, এবং উনি অন্ধ হলেও দেখতে খুব সুন্দর এবং ইয়াং ছিলেন। ভেবেছিলাম উনি অন্ধ, তাই আমি শ্বশুরের সামনেই পাতলা জামাকাপড় পরে বাড়ির কাজকর্ম করতাম, বা কখনো কখনো স্নান করে যখন বাথরুম থেকে বের হতাম তখন বাথরুমের সামনে বারান্দা ঘরে শ্বশুরমশাই বসে থাকলেও আমি ভেজা শরীরে শুধু একটা গামছা গায়ে দিয়ে শ্বশুরের সামনে দিয়েই আমার রুমে চলে যেতাম, এটা ভেবে যে আমার শ্বশুর তো চোখে অন্ধ। এদিকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যেতাম, এবং পরের দিন সকালবেলা শ্বশুর আমার ঘরে এসে বলতো, বৌমা, তুমি কি আমাকে না খাইয়ে মারবে নাকি? কাল সন্ধ্যা থেকে তুমি শুয়ে আছো। আমি তোমাকে কতবার ডাক দিয়েছি, কিন্তু তুমি তো ঘুম থেকে ওঠার নামই নাও না। কি হয়েছে তোমার? তুমি এইভাবে শুয়ে থাকলে তোমার সঙ্গে আমাকেও না খেয়েই মরতে হবে। শ্বশুরের ডাক শুনে যখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তখন যা দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল। কারণ ঘুম থেকে উঠে দেখলাম আমার শরীরে একটাও জামা কাপড় নেই, এবং আমার হাত পা দড়ি দিয়ে বাঁধা আছে। আমার জীবনের কষ্টদায়ক ও উদ্বেগপূর্ণ গল্পটি শুনে আপনাদের শরীর কেঁপে উঠবে, যে একটা মানুষ এতটা নির্দয় ও নিষ্ঠুর কী করে হতে পারে। সে কি মানুষ না জানোয়ার? গল্পটি শোনার পরে আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন। আমার জীবনের এই ঘটে যাওয়া গল্পটি শুনে আপনাদের একটু হলেও মনে কষ্ট হবে। তারপর ওই অবস্থায় দেখলাম শ্বশুর আমার সামনেই দাঁড়িয়েছিল। তখন মনে হচ্ছিল শ্বশুর যেন আমার দিকেই তাকিয়ে আছেন, কারণ তখন আমি পুরো বস্ত্রহীন অবস্থাতেই ছিলাম, এবং আমার হাত পা পুরো শরীর থরথর করে কাঁপছিল। তখন কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কে এরকম করেছিল। আমার মাথা ওই সময় কাজ করা বন্ধ করে দিয়েছিল। ওই সময় আমি তো অন্য কিছু সন্দেহ করেছিলাম। তারপর আবার ভাবলাম, এটা কি করে সম্ভব? উনি তো চোখে অন্ধ ছিলেন, এবং উনি চোখে একটা কালো চশমা সবসময় পরে থাকতেন। তাহলে আমার সঙ্গে এত নোংরা কাজ কি আমার শ্বশুর করেছিল? বুঝতে পারছিলাম না এত জঘন্যতম কাজ আমার শ্বশুর কিভাবে করতে পেরেছিল, কারণ আমি তো উনাকে নিজের বাবার মতোই মনে করতাম। আর আমার শ্বশুর বাড়িতে শ্বশুর ছাড়া আর কেউ ছিল না। তাহলে এই নোংরা কাজটা নিশ্চয়ই আমার শ্বশুর আমার সঙ্গে করেছিল। আমার বর যখন 15 বছর বয়সের ছিল, তখন আমার শাশুড়ি একটা অনেক বড় অসুখে মারা গেছিল, এবং শাশুড়ির মারা যাওয়ার অনেক বছর আগে আমার শ্বশুর একটা অ্যাক্সিডেন্টে নিজের চোখ দুটো হারিয়েছিল। তারপরে আর আমার শ্বশুর নিজের চোখ দুটো ফিরে পায়নি। আমার শ্বশুর শাশুড়ির বিয়ের পরেই নাকি একটা অ্যাক্সিডেন্টে শ্বশুরের চোখ দুটো চলে যায়, কিন্তু তারপরেও আমার শাশুড়ি আমার শ্বশুরকে ছেড়ে যায়নি। উনি নাকি আমার শ্বশুরকে খুবই ভালোবাসতেন এবং খুব খেয়াল রাখতেন। কিন্তু আমার শাশুড়ি যখন একটা অনেক বড় অসুখে মারা গেল, তারপরে আমার বর আমার শ্বশুরের খুব খেয়াল রাখত। আমার শ্বশুরবাড়ির লোকেরা মধ্যবিত্ত পরিবারের অন্তর্গত ছিল। আমার বরের নাম প্রবীণ। আসলে প্রবীণের সঙ্গে আমার বিয়ে আমার একজন খুড়তুতো বোন ঠিক করেছিল। আমার খুড়তুতো বোনের নাম রানী। আমার শ্বশুরবাড়ির ওইখানেই আমার খুড়তুতো বোন রানীর শ্বশুরবাড়ি ছিল, মানে তারও সেখানেই বিয়ে হয়েছিল। বিয়ের পরে আমি মাঝে মধ্যে রানীর বাড়ি দেখা করতে যেতাম রানীর সঙ্গে। সেও মাঝে মধ্যে আমার শ্বশুরবাড়িতে আমার সঙ্গে ও আমার শ্বশুরের সঙ্গে দেখা করতে আসতো। আসলে আমার থেকে বেশি রানী আমার শ্বশুরবাড়ির লোকেদের খুব ভালোভাবে চিনত ও জানতো, কারণ আমার বিয়ের প্রায় 6 বছর আগে রানীর বিয়ে হয়েছিল। তাই রানী আমার বাবা মাকে বলেছিল প্রবীণ নাকি খুব ভালো ছেলে, এবং তার বাবা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম, তাই সংসারটাও খুব ছোট। আমি নাকি ওই বাড়িতে গেলে খুব সুখে থাকবো, সেরকম কিছু কাজের চাপ থাকবে না, এবং আমার শ্বশুর নাকি খুবই শান্ত মেজাজে। কিছু ভুলভ্রান্তি হলে কেউ আমাকে কথা শোনাবে না। আমি একাই ওই বাড়িতে রাজ করব, কারণ প্রবীণের আর ভাই বোন কেউ ছিল না। কিন্তু প্রবীণ দিল্লিতে একটা অনেক বড় কোম্পানিতে জব করত, এবং সে তার কাজ ছেড়ে গ্রামে আসতে চায়নি। কিন্তু আমার ইচ্ছে ছিল প্রবীণের সঙ্গে শহরে চলে যাওয়ার। প্রবীণ যখন বাইরের শহরে জব পেয়েছিল, তখন সে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তো চোখে অন্য স্বপ্ন নিয়ে বসেছিলাম যে বিয়ের পরে বরের সঙ্গে দিল্লিতে শিফট হয়ে যাব, এবং আমরা খুব সুখে সংসার করব। কিন্তু প্রবীণ তো অন্য কিছু ভেবেই আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। প্রবীণ শুধু নিজের বাবার কথাই ভাবতো। সে তার বাবার কথা ভেবেই আমাকে বিয়ে করার পরে একা রেখে দিল্লি চলে গেছিল। এমন নয় যে সে আমাকে ভালোবাসতো না, বর আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার অনুভূতি বোঝার একবারও চেষ্টা করতো না। আমি তার সঙ্গে থেকে সংসার করতে চেয়েছিলাম। আমাদের বিয়ের জন্য সে মাত্র 7 দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল, এবং বিয়ের পরে আমার সঙ্গে মাত্র 3 দিন ছিল। 3 দিন পরে সে যখন আমাকে একা রেখে দিল্লি চলে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমার বুকের ভেতরটা কষ্টে যেন ফেটে যাচ্ছে। কারণ একটা নতুন বউ কখনোই তার বরকে নিজের থেকে দূরে করতে চাইবে না, কারণ শ্বশুরবাড়িতে বর ছাড়া সবাই
একটা নতুন বউয়ের কাছে অচেনা মানুষ থাকে। বিয়ের পরে ঠিক আমার কাছেও আমার শ্বশুর একজন অচেনা মানুষ ছিলেন। জানি না কেন শ্বশুরকে দেখে আমার খুব ভয় লাগতো, কারণ উনি সবসময় কালো চশমা পরে থাকতেন। আর আমার বাবার বাড়িতে যেহেতু এরকম লোক কেউ ছিল না, তাই আমার অভ্যেস ছিল না এইরকম মানুষ সবসময় দেখার। দিল্লি যাওয়ার আগে বর আমাকে অনেক ভালোবেসেছিল এবং আমাকে অনেক বুঝিয়ে বলেছিল যে তার কাছে তার বাবার কত মূল্য আছে, কারণ এই পৃথিবীতে তার বাবা ছাড়া তার আর কেউ নেই। তাই সে নিজের বাবাকে হারাতে চায় না এবং বলেছিল এবার থেকে বরের তার বাবার প্রতি যা দায়িত্ব ছিল সেই সব দায়িত্ব এবার থেকে আমাকেই পালন করতে হবে, এবং সেই দায়িত্বটা হচ্ছে শ্বশুরের সেবা করা এবং খেয়াল রাখা। বর আমার হাত ধরে বলেছিল, আমার বাবার দায়িত্ব তোমার ঘাড়ে দিলাম, তুমি নিজের বাবা মনে করে আমার বাবার একটু খেয়াল রাখবে, কারণ আমার ছাড়া উনি অনেক অসহায়। উনি যদি চোখে দেখতে পেতেন তাহলে আমি তোমাকে এত বড় দায়িত্ব দিতাম না, কিন্তু উনি যেহেতু অন্ধ, তাই তোমাকে আমার বাবার একটু বেশি করে খেয়াল রাখতে হবে। বর তো তার বাবার খেয়াল রাখার দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দিল্লি চলে গেছিল। বরের চলে যাওয়ার পরে আমি শ্বশুর মশাইয়ের সঙ্গে ওই বাড়িতে একাই থাকতাম। যদিও বা আমি বরকে বলেছিলাম তার দিল্লি চলে যাওয়ার পরে আমি বাবার বাড়ি চলে যাব, কিন্তু বর আমাকে বলেছিল তুমি যদি বাবার বাড়ি চলে যাও তাহলে আমার বাবা তো একা হয়ে যাবে, ওনার খেয়াল কে রাখবে? উনি যদি চোখে দেখতে পেতেন তাহলে আমি তোমাকে কোনোদিন বাধা দিতাম না, কিন্তু তুমি আমার বাবাকে একা রেখে বাবার বাড়ি যেতে পাবে না। আমার বর তো সব রাস্তায় বন্ধ করে দিয়েছিল। বরের চলে যাওয়ার পরে ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার শ্বশুরের স্বভাব কেমন। বিয়ের আগে শুনেছিলাম উনি নাকি খুব শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু বিয়ের পরে বুঝতে পারলাম উনি খুবই কড়া মেজাজের মানুষ ছিলেন। সময়ের যদি একটু দেরি হয়ে যেত উনাকে খাবার দিতে, তাহলে উনি পুরো বাড়িকে মাথায় তুলে নিতেন। সেদিন যখন আমার খাবার রান্না করতে একটু দেরি হয়েছিল, তখন উনি রান্নাঘরে এসে আমাকে বললেন, বৌমা তুমি সারাদিন কি করো বলো তো? আমি চোখে অন্ধ বলে তুমি সুযোগের সদ্ব্যবহার করো না, না হলে আমি কিন্তু ছেলেকে সব বলে দিব যে তুমি সারাদিন এখানে সেখানে বাইরে ঘুরে বেড়াও। তোমাকে এই ব্যাপারে একটু খেয়াল রাখা উচিত যে আমি চোখে অন্ধ, আমার বয়স হয়েছে, আমি যদি ঠিকঠাক সময়ে খাবার না খাই তাহলে আমার শরীর আরও বেশি খারাপ হবে। আমার শ্বশুর নিজের শরীর ধরে রাখার জন্য ঠিকঠাক সময়ে ঠিকঠাক খাবার খেতেন। আমার একটু ভুল ত্রুটি হলেই উনি ঝামেলা শুরু করে দিতেন। এমনকি একটু কিছু ভুল ত্রুটি হলে কথায় কথায় আমাকে হুমকি দিতেন যে বরকে নাকি আমার ব্যাপারে সব কথা বলে দেবে। এমনকি উনি আমাকে বাইরে যেতেও বাধা দিতেন। আমি একদিন শ্বশুরমশাইকে বুঝিয়ে বলেছিলাম যে আমি যদি বাইরে না যাই তাহলে উনার ওষুধ এবং বাড়ির খাবার দাবার আমাকে কে এনে দেবে। ওই জন্য আমাকে বাধ্য হয়ে বাড়ির বাইরে যেতে হয়। আমার শ্বশুর তখন বলতো, তুমি দোকানদারদের সঙ্গে কথা করে নাও, তারা যাতে জিনিসপত্র বাড়িতেই দিয়ে যায়। সেটা সম্ভব ছিল না, এবং যেটা সম্ভব ছিল না সেটা নিয়েই শ্বশুরমশাই আমার সঙ্গে তর্ক করতেন, কারণ প্রত্যেকটা দোকানদার আমার বাড়িতে এসে জিনিসপত্র দিতে রাজি হয়নি। এদিকে আমার শ্বশুর যেহেতু চোখে অন্ধ ছিলেন, তাই আমি কোনো কিছুই ঢাকা চাপা দিয়ে কাজ করতাম না। যেমন স্নান করার পরে যখন আমি শাড়ি পরতাম তখন আমার ঘরের দরজা খোলা রেখেই কাপড় চোপড় পরতাম। একদিন আমি স্নান করে ভেজা শরীরে গামছা গায়ে দিয়ে নিজের রুমে এলাম। তারপর গামছাটাকে নিজের শরীর থেকে খুলে ফেলে সায়া পরতে যাব, ঠিক ওই সময় আমার শ্বশুর ঘরের ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে বলেন, বৌমা তুমি দারুণ সুন্দর। ওই কথাটা বলা মাত্রই নিজের জিহ্বা বের করে নিজের ঠোঁট দুটোকে চেটে বললেন, আহ ভীষণ সুন্দর। শ্বশুরের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল, কারণ ওই সময় আমি বস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়েছিলাম এবং আফসোস করছিলাম এটা ভেবে যে কেন আমি নিজের ঘরের দরজা খোলা রেখেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওই মানুষটার গালে আমি একটা থাপ্পড় মেরে আসি। শুধু তাই নয়, উনি যেহেতু কালো চশমা পরেছিলেন তাই উনার মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল উনি যেন আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে নিজের মুখের ওই নোংরা ভঙ্গি করেছিলেন। তখন শ্বশুরকে দেখে আমার ভীষণ রাগ হয়েছিল। মনে হয়েছিল উনাকে ধাক্কা মেরে নিজের ঘর থেকে বাইরে বের করে দিই, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তারপর উনি বললেন, আরে বৌমা তুমি কি করছো? আমি তোমাকে কিছু বলছি তো, আর তুমি চুপচাপ ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি তো বুঝতে পারছি তুমি এখানেই দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি চোখে অন্ধ হলেও সব কিছু অনুভব করতে পারি যে আমার আশেপাশে কে আছে এবং কারা আছে। আমি তখন লজ্জা ও ঘৃণায় শ্বশুরকে বললাম, আপনি বাইরে চলেন, আমি আসছি।
তারপর আমি নিজেকে অনেক কষ্ট করে শান্ত করলাম এবং ভাবলাম যে উনি তো চোখে অন্ধ মানুষ, তাহলে উনি কিভাবে আমাকে দেখতে পারেন? এটা ভেবেই আমি নিজের মনকে শান্ত করেছিলাম। কারণ একটা আদর্শবাদী মেয়ের মান সম্মান হচ্ছে তার কাছে অমূল্য রত্ন, যেটা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। আমি তখন আর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি করে গামছা দিয়ে নিজের শরীরটা ঢেকে ফেললাম। তারপর শ্বশুরমশাই বললেন, ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি বাইরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। এই বলে উনি নিজের লাঠিটা ধরে আস্তে করে আমার রুম থেকে বেরিয়ে চলে গেলেন। শ্বশুরমশাইয়ের রুম থেকে বাইরে যাওয়ার মাত্রই আমি তাড়াতাড়ি শাড়ি পরে তৈরি হয়ে শ্বশুরের কাছে গেলাম এবং লজ্জায় নিজের মাথাকে নিচু করে বললাম, বাবা, আপনি কিছু বলছিলেন? শ্বশুরমশাই তখন আমার দিকে তাকিয়ে হেসে বলল, আরে বৌমা, তুমি আজকে আমার মন জয় করে নিয়েছো। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে উনি কী ব্যাপারে কথা বলতে চাইছিলেন। কারণ এর আগে তো উনি আমার কোনো কাজে এত সন্তুষ্ট হননি বা আমার কোনো কাজের প্রশংসাও করেননি। তাহলে আজ উনি কী দেখে এত খুশি ছিলেন? তারপর শ্বশুরমশাই বলল, আজ তুমি এত সুস্বাদু পায়েস বানিয়েছো যে ওই পায়েস খেয়ে তোমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। তোমার শাশুড়িও ঠিক এই রকম খুবই সুস্বাদু পায়েস রান্না করতো। আজ তুমি আমার মন জয় করে নিয়েছো। ওই পায়েসের স্বাদটা এখনও আমি ভুলতে পারছি না, আমার জিভের মধ্যে লেগে আছে। আসলে উনি যেহেতু সময় মতো খাবার দাবার খেতেন, তাই প্রত্যেক দিন দুপুরবেলা উনাকে খাবার দেওয়ার পরেই আমি স্নান করতে যেতাম। আর বেশ কিছুদিন থেকে উনি বায়না করেছিলেন পায়েস খাওয়ার। তাই সেদিন আমি শ্বশুরের পছন্দ মতো করে পায়েস রান্না করেছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে উনি আমার ঘরের ভিতরে ঢুকে কেন জিভ বের করে নিজের ঠোঁট দুটো চাটছিলেন। শ্বশুরের কথা শোনার পরে আমার মনের মধ্যে একটু সান্ত্বনা এসেছিল, এটা ভেবে যে না, আমি উনার ব্যাপারে ভুল ভেবেছিলাম। কারণ উনি তো পায়েসের ব্যাপারে কথা বলছিলেন যে পায়েসটা ভীষণ সুন্দর হয়েছে খেতে। সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে আর কোনো দিন কোনো ব্যাপারে শ্বশুরকে সন্দেহ করব না। কারণ উনি তো সত্যিই অন্ধ ছিলেন। কিন্তু শ্বশুরমশাই আমার বাইরে যাওয়া নিয়ে খুবই বিরক্ত হতেন। তাই আমাদের পাড়াতে একটা সবজিওয়ালা আসতো সবজি বিক্রি করতে, এবং আমাদের পাড়ার মহিলারা তার কাছ থেকেই সবজি নিত। একদিন সকালবেলা আমি যখন বাজার যাচ্ছিলাম সবজি কিনতে, তখন আমার শ্বশুর বলেছিল, বৌমা, এবার থেকে তোমাকে আর বাইরে যেতে হবে না। আমাদের পাড়াতে যে সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে, কালকে আমি তার সঙ্গে কথা বলেছি। ওই সবজিওয়ালা বাড়িতে এসে তোমাকে সবজি দিয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের পাশের বাড়ির যে নীলিমা বৌদি ছিল, তাদেরকে যে দুধওয়ালা দুধ দিয়ে যেত, আমার শ্বশুর ওই লোকটাকে আমাদের বাড়িতে দুধ দিতে বলেছিল। নীলিমা বৌদির বাড়িতে যে লোকটা দুধ দিত, সেই লোকটার বয়স কাছাকাছি 50 থেকে 55 বছর। সেদিনের পর থেকে আমাকে আর খুব বেশি বাড়ির বাইরে যেতে হতো না। ওই সবজিওয়ালা লোকটা যখনই আমাদের বাড়িতে এসে সবজি দিয়ে যেত, তখনই সে আমার শ্বশুরের সঙ্গে বসে কিছুক্ষণ গল্পও করত। ও আমার শ্বশুরের সঙ্গে মিষ্টি কথা বলে বাড়ির সব কিছুর ব্যাপারে জানার চেষ্টা করত। এবং সে আমার শ্বশুরকে বলেছিল, কাকা, আপনার যদি আর অন্য কিছুর দরকার হয় তাহলে আমার নাম্বারে ফোন করবেন, আমি আপনাকে বাড়িতে এসে সেই জিনিসটা দিয়ে যাব। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছিলাম ওই সবজিওয়ালা লোকটা সবজি দেওয়ার নাম করে আমার বাড়িতে এসে ভিতরে ঢুকে পড়তো এবং আমার দিকে ঘুরে ঘুরে তাকাতো। সেদিন রাতে আমি না পেরে শ্বশুরকে বলেছিলাম, আপনি এইভাবে যাকে তাকে ঘরের মধ্যে কেন আসতে বলেন? ওই সবজিওয়ালা লোকটাকে আমার মোটেই ভালো লাগে না। ওই সবজিওয়ালা লোকটা যখন তখন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমার শ্বশুর তখন রেগে বললেন, আমি তোমার সব কিছু বুঝতে পারি। তোমার বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছি বলে তুমি এখন ওই সবজিওয়ালা লোকটাকে খারাপ বলছো তো? আমি তো বুঝতে পারছিলাম না কিভাবে আমার শ্বশুরমশাইকে আমার মনের অনুভূতিটা বুঝিয়ে বলবো। উনি একবারও এটা ভাবতেন না যে বাড়িতে আমার বর থাকে না এবং উনি একটা অচল মানুষ। আমি কোনো বিপদে পড়লে উনি আমাকে রক্ষা করতে পারবেন না। উনি তো প্রত্যেকটা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নিতেন। কিছুদিন থেকে আমাদের বাড়িতে অনেক রকমের লোক আসতো, কখনো বা ওষুধের দোকানের ওষুধওয়ালা, কখনো বা মুদির দোকানের মুদিওয়ালা। নানান ধরনের লোক আমার বাড়িতে এসে ঢুকে পড়তো। যখনই আমি শ্বশুরমশাইকে বলতাম যে এইভাবে কোনো আলগা লোককে বাড়ির ভিতরে আশ্রয় দেওয়া ঠিক নয়, তখন উনি আমাকে একটাই কথা বলতেন, আমি সব বুঝতে পারি, তোমাকে বাইরে যেতে দিই না বলে তুমি প্রত্যেকটা মানুষকে খারাপ চোখে দেখো, যাতে এই মানুষগুলোকে আমি বাড়িতে আসতে বারণ করে দিই এবং তুমি যাতে বাহানা করে বাড়ির বাইরে যেতে পারো। আরে ওই লোকগুলো না আমাদের কাজ করে দেয়, ওই জন্যই আমি তাদেরকে বাড়ির ভেতরে ডাকি। উনার কথা শোনার পরে সেদিন আমি রেগে গিয়ে শ্বশুরমশাইকে বলেছিলাম, আপনি কি মনে করেন আমি বাইরে গিয়ে কোনো নোংরা কাজ করি? না, আমি খুব শখ করে বাড়ির বাইরে যাই। আমাকে বাধ্য হয়ে বাড়ির বাইরে যেতে হয়। আপনার ছেলে তো বাইরে থাকে, বাড়ির সমস্ত যাবতীয় কাজ আমাকেই দেখতে হয়। তাই আপনি না জেনে শুনে প্রত্যেকটা কথায় কেন আমাকে উল্টোপাল্টা তানা মেরে কথা বলেন?
আপনার ওষুধ কেনা থেকে শুরু করে সংসারের যাবতীয় কেনাকাটার জন্য আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও বাইরে যেতে হয়। আর আপনি একবারও এটা ভেবে দেখেছেন যে কাল যদি ওই লোকগুলোর মধ্যে কেউ আমার ক্ষতি করে দেয় তাহলে কি হবে? আপনি তো নিজেই একটা অচল মানুষ, আর আপনার ছেলে তো বাইরে থাকে। তাহলে আমার রক্ষা কে করবে? এই কারণে আমি আলগা লোকগুলোকে অত প্রশ্রয় দিতে বারণ করেছি, কিন্তু আপনি বুঝবেন না। ওই কথাটা বলে আমি রেগে নিজের রুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে কান্নাকাটি করছিলাম। একে তো আমি বরকে ছেড়ে থাকতাম শুধুমাত্র শ্বশুরের সেবা করার জন্য, তার উপর শ্বশুরমশাই আমাকে বোঝার চেষ্টা করতেন না। উনি তো সবসময় আমাকে তানা মেরে উল্টোপাল্টা কথা বলতেন। ওই সময় আমি রুমের মধ্যে মন খারাপ করে বসেছিলাম, ঠিক তখনই আমার বরের ফোন ঢুকলো। ভেবেছিলাম বরের সঙ্গে দুটো কথা বলে মনটা হালকা করব, কিন্তু ফোনটা ধরা মাত্রই আমার বর তো আমার উপর আগুনের গোলা ছুটতে শুরু করে সে আমাকে বলল, আমি তোমাকে বারবার বলেছিলাম যে আমার বাবার খুব ভালো করে খেয়াল রাখবে, কিন্তু তুমি তো আমার বাবাকে আরও বেশি অসুস্থ করার জন্য উঠে পড়ে লেগেছো। আমার বাবা তো তোমার ভালোর জন্যই বাড়িতে সব কিছুর ব্যবস্থা করছে, যাতে তোমাকে বাইরে যেতে না হয়। এতে তোমার কি না খুব অসুবিধে হচ্ছে? কেন বাবা তোমার বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে তাই তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? আর তোমার সাহস কি করে হলো আমার বাবার সঙ্গে ঝগড়া করার? তুমি এক্ষুনি আমার বাবার পা ধরে ক্ষমা চাইবে, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না যে তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো। তাই এক্ষুনি তোমাকে আমার বাবার পা ধরে ক্ষমা চাইতে হবে। আমি তখন অনেক চেষ্টা করেছিলাম বরকে আমার দিক থেকে বোঝানোর, কিন্তু বর তো আমার কোনো কথা শুনতে রাজিই ছিল না। তাই বরের কথা মতো আমি শ্বশুরের পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তাই সেদিনের পর থেকে আমি শ্বশুরের সঙ্গে খুব বেশি কথা বলতাম না, কারণ উনি প্রত্যেকটা কথা বরকে ফোন করে বলে দিতেন। আমি এটাও জানতাম উনি মুখে কটু কথা বললেও মনের দিক থেকে খুবই সহজ সরল মানুষ ছিলেন, বলেই তো বাইরের প্রত্যেকটা লোককে খুব সহজেই বিশ্বাস করে নিতেন। এদিকে নীলিমা বৌদির বাড়িতে যে লোকটা দুধ দিত সেই লোকটা অসুস্থ থাকার কারণে গত 5 দিন থেকে তার ছেলে দুধ দিয়ে যেত, এবং ওই ছেলেটা আমার শ্বশুরকে মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে নিয়েছিল। এমনকি আমার শ্বশুর তো ওই দুধওয়ালাকেও ঘরের ভিতরে নিয়ে গল্প করত। সেদিন যখন আমার শ্বশুর ঘরের ভিতরে আরাম করছিল তখন দুধওয়ালা দুধ দিতে এসে যখন দেখলো আমি একা আছি, তখন আমাকে উপর থেকে নিচে পর্যন্ত ঘুরে ঘুরে দেখছিল। শুধু তাই নয়, আমার শ্বশুর ওই দুধওয়ালাকেও বলেছিল যে আমাদের বাড়িতে কেউ থাকে না, আমার বর বাইরে থাকে। তখন ওই দুধওয়ালা আমার শ্বশুরের কাছ থেকে আমার বাড়ির ব্যাপারে সব কিছু জেনে গেছিল। ওই দুধওয়ালা একদিন দুধ দিতে এসে হঠাৎ করে আমার হাত ধরে যা বলেছিল তাতে রাগে আমার পুরো শরীর জ্বলে উঠেছিল, কারণ তার সাহস কী করে হয়েছিল এত অশ্লীল কথা বলার। আজ আমার বর কাছে থাকলে কোনো মানুষ আমাকে এত নোংরা চোখে দেখতো না। তারপর ওই দুধওয়ালা বলল, বৌদি তুমি খুব সুন্দর দেখতে, তুমি কিভাবে দাদাকে ছেড়ে একা থাকতে পারছো? তোমার এত সুন্দর শরীরের খিদা আমি মেটাবো, তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, তোমার মন খুশ করে দেব। দুধওয়ালার কথা শুনে আমার মাথা পুরোপুরি ঘুরে উঠেছিল। আমি সহ্য করতে না পেরে তার গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তোর বাবা যখন আসবে আমি তোর বাবাকে তোর ব্যাপারে নালিশ করব। তোর সাহস কী করে হলো আমাকে এত অশ্লীল কথা বলার? পরের বার তুই যদি আমার উপরে নোংরা নজর দিয়েছিস তাহলে থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করে আসবো। তাই আমার সঙ্গে সীমা পার করার চেষ্টা করবি না, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেদিনের পর থেকে দুধওয়ালা আমার সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার করেনি, এবং সে আমার সঙ্গে বেশি কথাও বলতো না, দুধ দিয়ে চুপচাপ চলে যেত। তারপর সেদিন সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না, কারণ পরের দিন সকালবেলা আমার কানের মধ্যে আওয়াজ এলো যে এইভাবে নাক ডেকে ঘুমোলে আমাকে তো না খেয়েই মরতে হবে। আওয়াজটা শোনার পরে যখন আমার চোখ খুলল তখন দেখলাম শ্বশুরমশাই আমার সামনেই দাঁড়িয়েছিলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 9টা বাজে। ওদিকে আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে বলছিল, তুমি কি আমাকে না খাইয়ে মারবে নাকি? সারাদিন তুমি কি করো? কাল রাতের বেলা তুমি আমাকে খাবার দাওনি, আর এখন 9টা বাজছে, সকালের চাটাও আমার কপালে এখনও জোটেনি। আসতে দাও আমার ছেলেকে, তোমার নামে সব কথা বলবো। এই বলে উনি বিড়বিড় করে আমার রুম থেকে বেরিয়ে চলে গেলেন। তারপরে আমি যখন নিজেকে দেখলাম তখন মনে হলো মাটি ফেটে আমি ভিতরে ঢুকে যাব, কারণ আমার পা দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল এবং আমার শরীরে একটাও জামা কাপড় ছিল না। ওটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠল। নিজেকে ওই অবস্থায় দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কে এত খারাপ কাজ করেছে। তারপর আমি যখন পায়ের দড়িটা খুলে তাড়াতাড়ি উঠে জামা কাপড় গায়ে দিলাম তখন মনে হচ্ছিল আমার কোমরে অতিরিক্ত ব্যথা। শুধু তাই নয়, আমি বুঝতে পেরেছিলাম আমার শরীরে কেউ তো খারাপ কাজ করেছে, কিন্তু কার এত সাহস হলো আমাকে নষ্ট করার? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এই কথাটা কাকে বলবো এবং কে আমার সাহায্য করবে। তারপর সেদিনের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরেই আমি বেহুঁশ হয়ে যেতাম।
আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যেদিন থেকে ওই দুধওয়ালার সঙ্গে ঝামেলা হয়েছিল সেদিনের পর থেকে ওই দুধওয়ালা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাকে দুধ দিয়ে যেত এবং আমি খুব শখ করে দুধ চা বানিয়ে খেতাম। এবং শ্বশুরমশাই দুধ চা খেত না, কারণ দুধ চা খেলে ওনার বুকে জ্বালা করতো। ওই জন্য আমার শ্বশুরকে আদা চা করে দিতাম। ওই দুধ চা খাওয়ার পরে আমার আর কোনো হুঁশজ্ঞান থাকতো না এবং সকালবেলাতে আমার ঘুম ভাঙতো। আর এই কারণে শ্বশুরমশাই আমার উপর আগের থেকে আরও বেশি মেজাজ দেখিয়ে কথা বলতেন। আর বলতেন, বেশ কিছুদিন থেকে দেখছি তুমি সন্ধ্যার পর থেকে কোনো সাড়া শব্দ করো না। কি চলছে আমার বাড়িতে? তুমি কি সন্ধ্যার পরে বাড়িতে থাকো না? আমি যে তোমাকে এত ডাকি, তুমি শুনতে পাও না? কোথায় থাকো তুমি? আমি তো শ্বশুরকে লজ্জায় সত্যি কথা বলতে পারিনি যে আমার সঙ্গে প্রত্যেক দিন কী হয়। এই বেশ কিছুদিন থেকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমার শরীরে একটাও কাপড় চোপড় থাকতো না। আমি বস্ত্রহীন অবস্থায় অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম এবং আমার হাত পা বাঁধা থাকতো। জানি না আমার সঙ্গে কি হচ্ছিল। তারপর আর না পেরে আমার খুড়তুতো বোন রানীকে একদিন বাড়িতে ডেকে সব কিছু সত্যি কথা বলেছিলাম। তারপর সে আমাকে বলেছিল, এটা তো তখনই প্রমাণ হবে যখন আমরা নিজের চোখে দেখব যে কে আমার সঙ্গে এরকম নোংরা কাজ করে। তারপর সেদিন রানী আমাকে বলেছিল আমি যাতে ওই দুধওয়ালার দুধের চা যাতে না খাই। রানীর কথা মতো সেদিন সন্ধ্যাবেলায় আমি দুধ চা খাইনি। তারপর শ্বশুরমশাই যখন নিজের ঘরে আরাম করছিলেন তখন আমি জেনে বুঝে উনার ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়েছিলাম, যাতে উনি ঘর থেকে বেরিয়ে আসতে না পারেন। তারপর রাতের বেলা আমি নিজের ঘরে শুয়ে থাকার নাটক করেছিলাম। কিছুক্ষণ পরে মনে হলো আমার ঘরের দরজা খুলে কেউ যেন ভিতরে ঢুকলো। তারপর আস্তে করে আমার কাছে এলো। আমি তখন মনে সাহস করে চোখ বুজে শুয়ে থাকার নাটক করছিলাম। তারপর সে আমার কাছে এসে আমার শরীরে হাত বোলাতে শুরু করলো। তখন রাগে আমার মনে হচ্ছিল ওই শয়তানটাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিই। তারপর সে আমার শাড়িটাকে খুলে দিল। তারপরে আমার হাত ও পা দড়ি দিয়ে বেঁধে দিল। ঠিক তখনই আমার রুমের বিছানা থেকে রানী বেরিয়ে এসে ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে ওই শয়তানের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলো। তাকে লাঠি দিয়ে মারা মাত্রই সে বিছানা থেকে নিচে মেঝেতে পড়ে গেল। তখনই আমি তাড়াতাড়ি উঠে নিজের গায়ের জামা কাপড় ঠিকঠাক করে ওই শয়তানকে মারতে শুরু করলাম। ওদিকে রানী ক্যামেরা অন করে রেখেছিল। ওই শয়তান তখন ভয়ে হাত জোর করে হাউমাউ করে কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি তখন নিজের রাগ সামলাতে না পেরে তাকে লাঠি দিয়ে মারতে শুরু করলাম ও বললাম, তোর মতো জানোয়ারদের জন্য মেয়েরা কি নিজের বাড়িতেও শান্তিতে বেঁচে থাকতে পারে না? তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। তোকে আমি আজ মেরেই ফেলবো। আমি নিজের রাগ সামলাতে না পেরে তাকে লাঠি দিয়ে মেরেই যাচ্ছিলাম। ওদিকে আমার শ্বশুর নিজের রুম থেকে চিৎকার করে বলছিল, আমাকে কে এইভাবে ঘরের মধ্যে আটকে রেখেছে? রানী তখন আমার শ্বশুরকে রুম থেকে বের করে আমার রুমে নিয়ে এসেছিল। আমার শ্বশুর তখন আমাকে জিজ্ঞেস করলেন, এত রাতে এসব কি হচ্ছে আমার বাড়িতে? আর কে আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল? এত রাতে কে আছে আমার বাড়িতে? আমি তখন শ্বশুরকে বললাম, আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো। আগে আপনার ছেলেকে ফোন করতে হবে। ওই সময় আমি ও রানী ওই শয়তানটাকে চেয়ারে বসিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। আসলে ওই শয়তানটা আর কেউ নয়, ওই দুধওয়ালার ছেলেই ছিল। এবং সে নিজের মুখে ভয়ে সব কিছু স্বীকার করেছিল যে আমি তাকে থাপ্পড় মেরেছিলাম, তাই সে আমার সঙ্গে এইভাবে বদলা নিয়েছে। সে লুকিয়ে আমার বাড়ির চাবির একটা সাবানের মধ্যে মাপ নিয়ে নকল চাবি তৈরি করেছিল এবং রাতের বেলা সে চোরের মতো আমার ঘরের দরজার লক খুলে রুমে ঢুকে আমার শরীর নিয়ে খেলা করেছিল। এবং সে যখন সন্ধ্যাবেলায় আমাকে দুধ দিতে আসতো তখন ওই দুধের মধ্যে একটা করে ওষুধ মিশিয়ে দিত, যেটা আমি বুঝতেই পারিনি। তারপর ওই দুধের যখন চা বানিয়ে খেতাম তারপরে আমি অজ্ঞান হয়ে যেতাম। আমার অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই শয়তানটা রাতের বেলা ঘরে ঢুকে আমাকে নিয়ে খেলা করতো আর আমি কিছুই জানতে পারতাম না। তারপর সেদিন রাতের বেলা বরকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম এবং রানী আমার খুব সাহায্য করেছিল। রানী না থাকলে আমি একাই ওই শয়তানকে ধরতে পারতাম না। তার পরের দিন রাতের বেলা আমার বর বাড়ি ফিরে এসেছিল। বরকে দেখার পরে আমি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম এবং বলেছিলাম, এই জন্যই আমি তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে একা রেখে চলে গেছিলে। আর তোমার বাবাকে আমি এই জন্যই বারণ করতাম কোনো আলগা মানুষকে অত বেশি প্রশ্রয় না দিতে, কিন্তু তোমরা কেউ আমার কথা বোঝার চেষ্টা করোনি। ওই ঘটনাটা হওয়ার কিছুদিন পরেই আমি গর্ভবতী হয়ে গেছিলাম আর ওই বাচ্চাটা দুধওয়ালার ছিল। আমার কিছু দোষ না থাকা সত্ত্বেও আমার সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছিল। ওই শয়তানের বাচ্চা আমি কোনো মতেই নিজের গর্ভে ধারণ করতে পারতাম না, তাই আমি
ও আমার বর দুজনে ডাক্তারের কাছে গিয়ে ওই বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছিলাম। আমার সঙ্গে এত খারাপ হওয়ার পরেও আমার বর আমাকে স্বীকার করেছিল এবং বলেছিল যা হওয়ার তা তো হয়েই গেছে, এতে তোমার কোনো দোষ ছিল না, কারণ তোমার সঙ্গে অন্যায়ভাবে খারাপ কাজ করেছিল। তাই এত কিছু হওয়ার পরেও আমার বর আমার সঙ্গ ছাড়েনি এবং আমার শ্বশুরও ওই ঘটনাটা হওয়ার পরে আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং ওই শয়তানটাকে আমার বর অনেক মেরেছিল, তারপরে পুলিশের হাতে দিয়েছিল। ওই জন্যই বলে কোনো আলগা মানুষকে খুব সহজেই বিশ্বাস করতে নেই। আমি ও আমার শ্বশুর এখন বরের সঙ্গে দিল্লিতে একটা ভাড়া ঘরে থাকি। ওই ঘটনার পর থেকে আমার বর কোনো দিন আমাকে নিজের থেকে দূরে রাখেনি। সে বুঝতে পেরেছিল এতে তারও দোষ ছিল। এখন আমি বরের সঙ্গে খুব সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।